ভালো। আগের থেকে এখন বরঞ্চ ভোটটা বেশি হবে। সেটা হচ্ছে টিএমসির। হুম। এখন মমতা ব্যানার্জি তো উন্নয়নও সারা পশ্চিমবঙ্গে, রেলওয়া উন্নয়ন, অবশ্যই। সেই হিসেবে মানুষ একটা ভোট দেবে। আর আপনার এদিক থেকে এসআই নিয়ে যেটা হচ্ছে, এটা তো মানে বিজেপির ভোটটাই বেশি কাটা যাবে, আচ্ছা। এটাই বক্তব্য। আগের থেকে বহু সিট কমে যাবে বিজেপির, এবং তার সাথে বিজেপি যা করছে সারা ভারতবর্ষে হুম। খুবই বাজে কাজ। আচ্ছা। মানে মানুষের যে হয়রানি 2011 সাল থেকে হয়রানি হয়ে আসছে, এই 2014 সাল থেকে দেখেন আপনি, উন্নয়ন তো কিছু করেনি, খালি নানান কাজে হয়রানি, এ কাঠ ও কাঠ, এই নিয়ে ওই নিয়ে বিরাট দৌড়াদৌড়ি। এই যে রাজ্যে এসআইআর নিয়ে যে প্রকল্প এরা নিয়ে এসছে, এটাতে কি মানুষ খুশি? না না, এ মানুষের হয়রানি, মানে 2 কোটি রোহিঙ্গা তো পড়ে মরুক। মানে রোহিঙ্গা কত পার্সেন্ট আছে ভারতবর্ষে? হয়তো 2% আছে, তাও নেই, মানে 100-র মধ্যে 2টো। আচ্ছা, মালদায় যে হুমায়ুন কবির হুমায়ুন শুনেছেন? কবির কথা বাদ দাও, ফালতু লোক একটা। আসুন দাদা, আরে আসুন না, আরে গল্প করতেই তো এসছি আপনাদের সাথে নাকি? প্রথম থেকেই বল। আপনার মতে এই যে হুমায়ুন কবির যে নতুন নিজের দল তৈরি করেছে, তাতে তিনি কতটা সাকসেসফুল হবেন? সাকসেস 0% হবে। যেরকমটা আইএসএফ হয়েছিল, হুম। একটা সিট পেয়েছিল, 0% হয়েছিল। হুম। হুমায়ুন কবিরও তাই হবে। আচ্ছা, উনি যে এইভাবে প্রচার করছেন বা বাবরি মসজিদকে ইস্যু করে তিনি হয়তো ভাবছেন যে না। হয়তো সংখ্যালঘুদের ভোট তিনি পাবেন, তাই না, বাবরি মসজিদ করতেই পারে। করতেই পারে। বাবরি মসজিদ যে কোনো অবশ্যই। মানুষ, আমিও একটা মসজিদ করতে পারি, আমার নাম অবশ্যই। আরিফ মন্ডল, আমি এক জায়গায় মসজিদ করতেই পারি, কিন্তু অবশ্যই। সেটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে। একদম। কিন্তু হুমায়ুন কবির রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেই বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছে, তার বিরোধিতা করি। যেটা কিনা বিজেপি এতদিন ধরে রাম মন্দির নিয়ে করেছিল, এবং সেটাও যেরকম বিরোধিতা করেছিলাম, এখন রাজনৈতিক স্বার্থে যদি হুমায়ুন কবির করে থাকে বাবরি মসজিদ, এটারও বিরোধিতা করি। উনি মানে রাজনৈতিক ছেড়ে দিয়ে তাহলে বাবরি মসজিদ করলে আমিও খুশি হতাম। আচ্ছা, 2026-এ বিজেপি কত সিট পেতে পারে? বিজেপি 77 সিট পেয়েছিল, থাকবে না, 50-এর নিচে নামবে একদম কনফার্ম। আর তৃণমূল কংগ্রেস মানুষের যা মানে দেখতে পাচ্ছি উন্নয়নের সাথেই থাকবে, এবং 220 প্লাস নিয়ে আবার ক্ষমতায় আসবে। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসআইআর 2026-এ এই যে বিজেপি বা বিজেপির তরফ থেকে যে মুখপাত্র এখন যে শুভেন্দু অধিকারী আছে, তিনি যে এই বলছেন যে রাম মন্দির নিয়ে বা বাবরি মসজিদ নিয়ে বা এই যত রকম আর কি নানান ধরনের মন্দির মসজিদ নিয়ে যেসব ধর্মবাদী কাজগুলো চলছে, তাতে মানুষ এই যে এসআইআর নিজে ইস্যু করেছে, কিন্তু এই ধর্মভিত্তিক কাজেই শুধু কি এসআইআর এর পক্ষে ইস্যু করা হয়েছে না করা হবে না? অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী তো লোডশেডিং এমএলএ, সেটা বাংলার মানুষ সবাই জানে, এবং কোর্টে কেসও চলছে, ভবিষ্যতে সেটা জানতেও পারা যাবে। এবং শুভেন্দু অধিকারী এই এসআইআর শুরু হওয়ার আগের থেকেই বলেছিল 2 কোটি রোহিঙ্গা বাদ যাবে, তারপরে এ বাদ যাবে, সে বাদ যাবে। তা সারা সারা ওয়ার্ল্ডে এত রোহিঙ্গা নেই, 80 লক্ষ সামথিং রোহিঙ্গা আছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে তো নেই বলতে গেলেই চলে। আর ভারতবর্ষের যে মায়ানমারের সাথে যে বর্ডারটা আছে, সেটা কিন্তু পশ্চিমবাংলা কিন্তু অনেকটা দূরে। তার মানে আরও ত্রিপুরা, আপনার নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, এইগুলো ছেড়ে দেয় আমাদের আসতে হবে। তার মানে সব দোষ বাংলার দেয়। এবং এই যে বিজেপি নামকের যে এই যে শুভেন্দু অধিকারী, এ হচ্ছে একদম মানে কি বলবো, আস্ত পাগল একটা, মানে ভুলভাল বকে। এখন কিন্তু আপনারা দেখতে পাবেন টিভির পর্দায় কিন্তু আর তার দেখা যাচ্ছে না, টিভির পর্দায় তার দেখা যাচ্ছে না। এসআইআর ইস্যুতে সে অনেকটা সুর নরম হয়ে গেছে। আর প্রথম যখন এসআইআর শুরু হয়েছিল, আমাদের নির্বাচন কমিশনার ভ্যানিশ কুমার বলেছিল, ওনাকে ভ্যানিশ কুমারই বলছি, মানে ওনার কাজবাজ দেখে এখন ভ্যানিশ কুমারই হয়েছে। কারণ হচ্ছে, প্রথমে বলেছিল 2002 সালের লিস্টে যদি নিজের নাম থাকে তাহলে অন্য কোনো কাগজপত্র দেখানো রাখবে না, সে ম্যাপড হয়ে যাবে। ম্যাপড হওয়ার পরে দেখা যাচ্ছে, আমার নিজের অভিজ্ঞতা হয়েছে, মানে টোটাল রোহিঙ্গা খুঁজে পাইনি। মানে রোহিঙ্গা প্লাস সংখ্যালঘু পার্সেন্টেজ খুব কম আছে, বেশিরভাগ ক্ষেত্রে ম্যাপড হয়ে গেছে 0, মানে 1%-এর মতন হয়তো মুসলিম কিংবা আদার্স যে সংখ্যালঘু আছে তারা ছিল।
কিন্তু বিজেপিকে তো খুশি করতে হবে, মানে সবই তো তাদের দিকেই মানে হয়ে যাচ্ছে, মানে রোহিঙ্গা খুঁজে পাচ্ছে না, রোহিঙ্গা তো কিছু খুঁজতে হবে। সেই জন্য নির্বাচন কমিশন বিজেপির কথা অনুযায়ী লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজছে। মানে আমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যম থেকে জানতে পাচ্ছি যে 10টা রাজ্যে মানে এসআইআর শিবির চলছে, কিন্তু আমার বাংলা রাজ্যে যেভাবে হোক 2026-এ বিজেপিকে ক্ষমতায় আনতে হবে, তার জন্যই কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি এনেছে। এবং আমার রাজ্যে শুধুমাত্র এই এসআইআর কেন্দ্র করে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এটা হচ্ছে, কিন্তু আর বাকিরা যে বাকি যে রাজ্যগুলো যে এসআইআর হচ্ছে সেখানে কিন্তু হচ্ছে না। এই লজিক্যাল ডিসক্রিপেন্সিতে কী হয়েছে, মানে আমার আমার এই যে ধর্মপুকুর পঞ্চায়েত এলাকার আমি একটা বাসিন্দা। ধর্মপুকুরিয়া পঞ্চায়েতের বিভিন্ন বুথ আছে, যেমন আমার বুথে এই যে সংখ্যালঘু মানে আপনারা বুঝতে পারছেন কাকে বলতে চাচ্ছি। আনম্যাপে মানুষ খুঁজে পায়নি, মানে সবাই এখানকার স্থানীয় বাসিন্দা খুঁজে পায়নি, তার মানে সব ম্যাপড হয়ে গেছে। তাহলে এদেরকে তো বাদ দিতে হবে, কিছু তো হ্যারাসমেন্ট করতে হবে। 127টা থেকে 130টা মতন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে হিয়ারিং এসছে, তার ভিতরে আমরা জানতে পাচ্ছি 100 থেকে 110টা মুসলিমদের। আচ্ছা, কিন্তু ওই বুথটায় ভোট আছে কিন্তু 50% হিন্দু ভাইদের আছে এবং 50% মুসলিমদের আছে। তার মধ্যে 127টার ভিতরে 110টা মতন লজিক্যাল ডিসক্রিপেন্সিতে এসছে। তার মানে এদের থেকে বুঝে যাচ্ছেন যে এই এসআইআর নির্বাচন কমিশন কি কারণে করছে আপনারা বুঝতে পাচ্ছেন। এবং বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, আরও আন্দোলন ছড়িয়ে পড়বে। আগামী 14 তারিখে, ফেব্রুয়ারি মাসের 14 তারিখে লিস্ট বেরোনোর কথা, সেটা পাবলিশড হলে আপনারা বুঝতে পারবেন যে কোন মানুষগুলো থাকছে আর কোন মানুষগুলো থাকছে না। এই যে আমরা কিছুদিন আগে গেছিলাম ঠাকুরনগরে, তা মাতা মমতাবালা ঠাকুর তিনি বলেন যে মতুয়াদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে হিন্দু কার্ড বানিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তাদের এসআইআর থেকে নাম কাটা কেন গেল? অ্যাকচুয়ালি আমাদের বাড়ি আরও একজন আছে, মানে যিনি আমাদের লোকসভার সাংসদ শান্তনু ঠাকুর প্রথমে বলেছিল আপনারা আসুন। সেই ঠাকুর বাড়িতে ক্যাম্প হয়েছিল এবং 700 থেকে 800 টাকা দিয়ে হিন্দু কার্ড তৈরি করেছিল, মানে মতুয়া কার্ড তৈরি করেছিল। তখন বলেছিল এই মতুয়া কার্ড দেখালেই আপনার এসআইআর শিবিরে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে সুপ্রিম কোর্টের রায়, বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দেখা যাচ্ছে বাস্তব কিন্তু সেটা না। বাস্তব মানে ওই সব কাগজের কোনো হবে না। কাগজ আপনাকে দেখাতে হবে 2002 সালের নিজের থাকা লাগবে, না হলে বাবা মা দাদু দিদা ঠাম্মা ঠাকুরদা এদের থাকা লাগবে। কিন্তু সেই সব মানুষদের কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। তারা শান্তনু ঠাকুর, আমাদের এই অসীম সরকার, এরা সব বুঝে গিয়েছে। বুঝে যাওয়ার পরে এদের আপনারা বাইরে দেখবেন সুর কিন্তু অনেক নরম হয়েছে। কারণ শান্তনু ঠাকুর ইতিমধ্যেই বলেছে যে রোহিঙ্গা আমার এত লাখ খুঁজতে গেলে, আমার মতুয়া ভাইদের বাদ গেলে আমাদের সহ্য করে নিতে হবে। তো এর মতন মূর্খ কি থাকে? এই মতুয়া ভাইদেরকে আমার ব্যক্তিগত, আমি আরিফ মণ্ডল বলছি, অনুরোধ করছি যে মতুয়া ভাইরা আপনারা বুঝতে শিখুন। আপনারা বিগত লোকসভার থেকে যেভাবে আপনারা বিজেপিকে সাপোর্ট দিয়েছেন, আপনাদের অনুরোধ করছি আপনারা বিজেপির বিরুদ্ধে লড়ুন। মানে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন এবং আমাদের আশা আছে মতুয়ারা বুঝেছে এবং আগামী দিনে 2026 সালে আরও ভালোভাবে বুঝে যাবেন বিজেপি নেতারা। 2026-এ আপনার তরফ থেকে আপনি জনগণকে কি বার্তা দিতে চান? আমার তরফ থেকে জনগণকে একটাই বার্তা দেব, 2011 সাল থেকে মুখ্যমন্ত্রী আছেন মানবিক মমতা ব্যানার্জি। তিনি যে উন্নয়ন করেছেন, উন্নয়ন বলতে যারা পড়াশুনো করে, যারা বড় লোক, যাদের টাকা পয়সা আছে তাদের উন্নয়ন করলেই কিন্তু উন্নয়ন না। উন্নয়নটা কি? যারা গরিব, যারা অসহায়ভাবে থাকে, আর সেই পার্সেন্টেজটাই কিন্তু আমার ভারতবর্ষে বেশি, আমার পশ্চিমবাংলায় সেই পার্সেন্টেজের সংখ্যাটাই বেশি। সেই কারণে মা বোনেদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার এনেছে, 1000-1200 টাকা দিচ্ছে। এবং মেয়েরা যারা পড়াশুনো করতে পারে না তাদের জন্য কন্যাশ্রী করেছে, মানে এককালীন 25,000 টাকাও পায়। এবং বিয়ে দেওয়ার সময় রূপশ্রী আছে, কৃষক বন্ধুদের জন্য কৃষক বন্ধু আছে, মানে কত প্রকল্প বলবো, আপনারাও নিশ্চয়ই জানেন। কিন্তু এইটার বিরুদ্ধেও এই যে বিভিন্ন সিপিএমের রাজনৈতিক দল, আপনার বিজেপির রাজনৈতিক দল, এই শুভেন্দু পাগলা, এরা কিন্তু বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষের দান, বিশেষ করে সিপিএমের নেতারাও বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার ভিক্ষের দান। কিন্তু
তারা কিন্তু ক্ষমতায় আসার জন্য, বিশেষ করে বিজেপি ক্ষমতায় আসার জন্য এখন বলছে আমরা আসলে 3,000 টাকা দেবো। আর এই যে লক্ষ্মীর ভাণ্ডারটা সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়েছে। আপনারা জানবেন কর্ণাটকে যে রাজনীতি মানে ভোট হয়েছিল, কংগ্রেস কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রেখে সেটা করেছে। এবং বিজেপি শাসিত রাজ্যগুলোও কিন্তু এই জিনিসটাই কিন্তু যাচ্ছে। আপনারা বিহারে দেখেন, বিহারেও কিন্তু সেম নীতিশ কুমার সরকারে ক্ষমতায় থাকার জন্য সরকারে থেকে একটা প্রকল্প করে দিল, মহিলাদেরকে টাকা দিল, মহিলারা ভোট দিল, সেখানে উত্তীর্ণ হলো। তা আমরা চাইবো আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আছেন এবং 2026-এও ক্ষমতায় থাকবেন, মানুষ এই উন্নয়নের সাথেই ভোট দেবেন। আর বিশেষ করে আমরা যে বাংলায় বসবাস করি, এখানে হিন্দু মুসলমানের কোনো ভেদাভেদ নেই। ছোটোবেলার থেকে দেখে এসেছি, এক থালায় খাই, এক থালায় স্কুলে যাই, একসাথে বসবাস করি, একসাথে ঘুরতে যাই, হিন্দু মুসলিম ভাই ভাই। মানে সেই একটা কবিতা আছে না, কি কবিতা জানো? হ্যাঁ, মোরা একই বিনতে দুটো কুসুম, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পিরান। আমরা এইভাবেই চলতে চাই। এই বাংলা সম্প্রীতির বাংলা। আর এই বাংলাকে যারা অপমান করছে, বিশেষ করে বিজেপি এবং বিভিন্ন রাজ্যে, আপনারা দেখেছেন, এই প্রশ্নটা আমাকে করলেন না তাও বলছি, মানে বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপরে হেনস্থা হচ্ছে এবং সংখ্যালঘুদের উপরে হেনস্থা হচ্ছে। এর বিরুদ্ধে আপনাদের মতন এই সোশ্যাল মিডিয়া সোচ্চার হওয়া উচিত, এটাই আমার দাবি থাকবে সাধারণ মানুষের কাছে। আপনারা সোচ্চার হন এবং বাঙালিকে ভালোবাসেন। হিন্দু মুসলমান ঐক্য ছিল, ঐক্য থাকবে এবং ঐক্য আমরা রাখতে চাই। কিন্তু মোদিজি যে বলছে যে এবার নাকি বিহার থেকে নাকি গঙ্গা বয়ে নাকি বাংলায় এসে প্রবেশ করবে, তো এইটা কি তার গঙ্গার জল কি অ্যাকচুয়ালি আসবে বাংলাতে? না, একদমই আসবে না। সেটা তো 2021 সালেও প্রমাণ হয়েছে। 2021 সালেও আমাদের অমিত শাহ বাবু বলেছিল আগলিবার 200 পার করতে গিয়ে 77-এ থেমে গিয়েছে, ওখানেই বন্ধ হয়ে গেছে। এবার 77-এও আর যেতে পারবে না, তার আগেই মানে ফিউজ আউট হয়ে যাবে ওদের, 50-এর নিচে থাকবে, এটা কনফার্ম। আর মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, তিনি বিভিন্ন ইলেকশান আসে, মানে সেই 2014 সালের পরের থেকে, বিশেষ করে এই 2019 লকডাউনের পরের থেকে মানুষকে ব্যস্ততম করে রেখেছে। আচ্ছা, মানুষ কি এই যে প্রতিটা জিনিসের দাম বেড়ে গেছে যেভাবে, এতে কি মানুষ খুশি? না, একদমই খুশি না, একদম খুশি হওয়া। আচ্ছা, সেই পরিমাণে কি মানুষের ইনকাম সোর্স বেড়েছে? না, একদমই বাড়েনি। আমাদের মোদি সাহেব যখন 14 সালে ক্ষমতায় এসেছিল, মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি বলেছিলেন বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে। কিন্তু সেই হিসেবটা কিন্তু আমাদের এই বাংলার মিডিয়া বলুন, ভারতবর্ষের মিডিয়া বলুন, এই প্রশ্নটা করে না। আর এই দালাল সরি ঠিক আছে বলা যাবে? বলুন, আপনি হ্যাঁ বলুন, হ্যাঁ, দালাল মিডিয়া, এই দালাল মিডিয়া, এত গ্ল্যানি আছে আপনি এই যে দেখুন। দালাল মিডিয়া, এই যে আর বাংলা, এদের মতন অসভ্যরা বিভিন্ন, মানে এরা যে এত বাজে ব্যবহার করে। এই এদিনকে একটা ভাইরাল ভিডিও দেখলাম, মুসলিম একজনকে টুপি পরিয়ে বলছে রাষ্ট্রবাদী মুসলিম। তা আমার নাম আরিফ মণ্ডল, আমি কি একজন রাষ্ট্রবাদী মুসলিম না? আমার জন্ম এখানে, আমি এখানে জন্ম হয়েছে, আমার মৃত্যু এখানে হোক, তা আমরা কি রাষ্ট্রবাদী মুসলিম না? রাষ্ট্রবাদী মুসলিমরা কি, মানে বুঝলাম না। ওদের কথা অনুযায়ী একজনকে টুপি মাথায় দিয়ে ভাড়া করে নিয়ে এসে তাকে মানে সাজিয়ে গল্প, এইভাবে গল্প সাজায়। এর বিরোধিতাও করি। মিডিয়া চ্যানেলগুলো এখন টাকায় বিক্রি হয়ে গেছে, মানে বিজেপির দালাল হয়ে গেছে। যাক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, থ্যাংক ইউ। ধন্যবাদ।